আলোচিত ইকরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা সেনা হেফাজতে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা জানালো আইএসপিআর। ট্রাইব্যুনালে চলছে বিচার প্রক্রিয়া। 2018-তে রাতের ভোটের অভিযোগ, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। একাদশ সংসদ নির্বাচনে ছিলেন ডিসি ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। নিম্নমান বাড়তি বই ছাপানো ও উৎসাহ ভাতার নামে হরিলুট। এনসিটিবিতে 17 বছরে 2,711 কোটি টাকার অনিয়ম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। বৈশ্বিক সংকটে কমেছে চাহিদা, প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপ। ফ্রান্স স্পেনে মহা দুর্যোগ। নতুন করে হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতি আখ্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। টেকনাফের কাউন্সিলর ইকরামুল হক হত্যার প্রায় 8 বছর পর মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়ার কথা জানিয়েছে আইএসপিআর। এই হত্যা সংশ্লিষ্ট অডিও কল প্রকাশের পর দেশ জুড়ে তৈরি হয় তোলপাড়। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। ভয়ঙ্কর অডিও রেকর্ডে কয়েকজনের কণ্ঠ, গুলির শব্দ আর চিৎকার। 2018 সালে মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজার টেকনাফ পৌরসভার কাউন্সিলর ইকরামুল হক। পরিবারের পক্ষ থেকে তার শেষ কথোপকথনের অডিও প্রকাশ করলে তোলপাড় শুরু হয় সারা দেশে। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। ইকরামুল হত্যার ঘটনায় সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, র্যাব 7-এর তৎকালীন অধিনায়ক বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউল উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ও লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান। অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ মামলায় সোমবার রাতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের 7 বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদের পাশাপাশি মিফতা উদ্দিন আহমেদের নামও ছিল। ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের নির্বাচনে রাতের ভোটে জড়িত থাকার অভিযোগে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তারা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তাদের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন ক্ষমতা বলে সরকারি চাকরি হতে অবসর দেয়া হয়েছে। বিধি অনুযায়ী এসব কর্মকর্তা অবসরজনিত সুবিধা পাবেন। এর আগে 3 দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের অর্ধ শতাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নিম্নমানের বই ছাপানো, সরবরাহ সহ নানা খাতে 2,711 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। আওয়ামী লীগ আমল সহ গত 17 বছরে দপ্তরটির অনিয়মের তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। শিক্ষা গবেষকরা বলছেন, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। নূরে আলমের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন, পরিমার্জন ও বই ছাপানোর কাজ করে।
2024-25 অর্থবছর পর্যন্ত গত 17 বছরের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে। এর মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল ছিল 15.5 বছর। প্রতিবেদনে উঠে আসে নিম্নমানের বই ছাপিয়ে 1,785 কোটি টাকার অনিয়ম করা হয়েছে। চাহিদার থেকে বেশি বই ছাপিয়ে 516 কোটি 34,41,000 টাকা, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ কাজে 216 কোটি 49,29,000 টাকার অনিয়ম করা হয়েছে। এছাড়া বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উৎসাহ ভাতার নামে 1,06,00,000 টাকা লোপাট করেছে। রয়্যালিটি বিল থেকে ভ্যাট না কাটায় 12,25,00,000 টাকার অনিয়ম হয়েছে। এরকম নানা খাতে 2,711,20,00,000 টাকার আর্থিক অনিয়ম হয়েছে দপ্তরটিতে। এনসিটিবি বলছে এসব অনিয়ম বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার বিষয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্টটা হাতে পাওয়ার পরে এই বিষয়ে কথা বলতে পারবো। নাম্বার 1, আমার সুযোগ থাকলে নিশ্চয়ই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, যেটা আমি চেষ্টা করছি যে অপ্রয়োজনীয় খাতের খরচ যদি বলি সেটা কমানোর জন্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন বিগত সময়ে সব খাতের মতো শিক্ষা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে। আগামীতে যেন এমনটা না হয় সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নজরদারির আওতায় রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ধরনের নজরদারি থাকতে হবে, বাট মাথায় রাখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয় সবসময় তো সব কাজ করবে না। সেখানে এনসিটিভির কিছু সৎ জনবল মানুষ বসানো যদি তাদেরকে রিপোর্ট করা হয়, ওইখানে যদি দেওয়া হয় এবং এক ধরনের সুপারভিশন মনিটরিংয়ে রাখা হয়, তাহলে দুর্নীতিটা হয়তো কিছুটা কমবে। স্বৈর শাসনের সময় নতুন যে শিক্ষাক্রম করা হয়েছিল সেখানেও শিক্ষক প্রশিক্ষণের নামে 1,000 কোটি টাকার অপচয় করা হয়। মানসম্মত বই নিশ্চিত করতে হলে এনসিটিভির কার্যক্রমের স্বচ্ছতা আনতে হবে। আর এজন্য এসব অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে চালকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁ সিএনজি স্টেশনে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, রাজধানীর যে গ্যাস পাম্পগুলো রয়েছে এগুলোতে কিন্তু গ্যাসের জন্য যে হাহাকার সেটা কিন্তু অনেকটাই আরও বেড়েছে, কারণ আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্পে ঘুরে আমরা দেখেছি যে পাম্পে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রেখেছেন গ্যাস পাম্পের যারা রয়েছেন সিএনজি স্টেশনগুলোর। কিন্তু এই যে স্টেশনগুলোর সামনের চিত্র যদি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে এখনও দীর্ঘ সারি কিন্তু রয়েছে গাড়ির, যারা রাতে এসেছেন এবং রাত থেকে এই স্টেশনগুলোতে অপেক্ষা করছেন। কারণ তারা বলছেন যে যখন এই স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ আবারও চালু হবে তখন তারা গ্যাস নেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন এবং তারা জানেন যে পাম্পগুলো বন্ধ, তারপরেও দাঁড়িয়ে রয়েছেন। তাদের কথা হচ্ছে তাদের যে ভোগান্তিগুলো শুরু হয়েছে সেটি কিন্তু আজকে নতুন নয়। এর আগে তারা যেটি দেখেছেন যে মাঝে মধ্যে গ্যাসের যে চাপ সেটি কম থাকায় মাত্র 200 থেকে 300 টাকার গ্যাস তারা গাড়িতে নিতে পারতেন এবং তারপরে একদিন চলার মতো যে পরিস্থিতি সেটি না হওয়ায় তারা কিন্তু আবারও পাম্পে ছুটে আসতে হয়েছে। এই কারণে কিন্তু দেখা গিয়েছে যে প্রতিটা পাম্পে কিন্তু আসলে গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু তৈরি হয় এবং সেই অবস্থা চলমান থাকা অবস্থায় কিন্তু এখন রাজধানীর বেশ কয়েকটি পাম্পে কিন্তু আসলে গ্যাস সরবরাহ একদমই বন্ধ রাখা হয়েছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার স্টেশনের যারা রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে আসলে গ্যাসের চাপ খুবই কম এবং যা দিয়ে আসলে একটি পাম্প যে তারা চালু রাখবেন সেটি আসলে সম্ভব নয়, সেই কারণেই তারা আসলে বন্ধ রেখেছেন। এবং গতকালকে থেকে কিন্তু একটি কথা শোনা যাচ্ছে যে আসলে স্টেশনগুলো থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে তাদের যে মূল্য সেটি গ্যাসের যে কমিশন সেই কমিশন বাড়ানোর একটি দাবি কিন্তু এসেছে এবং সেটি আসার পরে কিন্তু আসলে যারা চালক রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই ভোগান্তি লাঘব করে তাদের সাথে বৈঠক করে আসলে একটি সুষ্ঠু সমাধান যাতে করা হয়, যাতে এই যে সমস্যা সেই সমস্যাটির যাতে সমাধান হয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর গ্যাস স্টেশন থেকে সবশেষ। গ্যাস সংকটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁ থেকে। জ্বালানি সংকটের পাশাপাশি নানা জটিলতায় $50 বিলিয়ন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকতে না পেরে যেমন অর্ডার হারাতে হচ্ছে, তেমনি কাঁচামাল আমদানি ও
পোশাক রফতানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসেও জটিলতার শেষ নেই। এমনকি সুযোগ সুবিধা বাড়িয়ে বর্তমানে ভারতও বাংলাদেশের অর্ডার সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর তথ্য অনুযায়ী বিগত 5 অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একবারও অর্জন করা সম্ভব হয়নি। এমনকি সবশেষ 2025-26 অর্থ বছরে 44.49 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে 38.70 বিলিয়ন মার্কিন ডলার। চলতি 2026-27 অর্থ বছরে 63.4 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অন্তত 50 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবন্ধকতা কেন সৃষ্টি করবে? এই কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই। আমরা যদি নতুন মার্কেটে ঢুকতে চাই, নতুন একটা ফ্যাশনেবল আইটেম নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচএস কোডের জটিলতাটা বেশি দেখা দেয়। সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রচলিত বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে 7.74 বিলিয়ন, ইউভুক্ত 27টি দেশে 19 বিলিয়ন, যুক্তরাজ্যে 4.38 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এর বাইরে অপ্রচলিত বাজারগুলিতে 6.16 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো, তা বিগত বছরের তুলনায় কিছুটা কম ছিল। আমার আপগ্রেড করার জন্য আমার মতো ফ্যাক্টরিকে $1 মিলিয়ন লাগছে। তো $1 মিলিয়ন লো ইন্টারেস্টে যদি আমি না পাই, আমি 12-14% ইন্টারেস্টে তো লোন নিয়ে আমি আপগ্রেড করব না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দায় আমদানিকারক দেশগুলিতে তৈরি পোশাকের চাহিদা কমছে। অল্প কিছু অর্ডার মিলছে, সেখানেও আছে মূল্য ছাড়ের চাপ। এমনকি ক্রেতাদের নানা সুযোগ সুবিধা বাড়িয়ে প্রতিবেশী দেশ সে ক্রয় দেশগুলো নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। বিজনেসটা এক্সপোর্ট করতে গিয়ে দি প্রাইস অফ দিস দি প্রোডাক্ট যে এখানে আমাদের নেগোশিয়েট করতে হচ্ছে, সেই নেগোসিয়েশনটা আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে না, বাট আমাদের পার্শ্ববর্তী দেশে কেমনে হচ্ছে। তৈরি পোশাক খাতের কাঁচামালের অধিকাংশ যেমন চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়, তেমনি রপ্তানিযোগ্য পণ্য জাহাজীকরণ হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। সে সাথে আমদানি রপ্তানি শুল্কায়নে নিয়োজিত চট্টগ্রাম কাস্টম হাউস। বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এবং চট্টগ্রাম কাস্টম হাউসে রয়েছে নানামুখী জটিলতা। তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা অর্জনে এইসব সংকট লাগবে সরকার দ্রুত পদক্ষেপ চায় বিজিএমইএ। কাস্টমের বিষয়গুলো যেন স্মুথ ওয়েতে যেন আমাদের কি দ্রুত আমরা মালামাল আমদানির ক্ষেত্রে খালাস করতে পারি এবং রপ্তানির ক্ষেত্রে যেন আমরা দ্রুত শিপমেন্ট করতে পারি, এই বিষয়গুলো দাবি দেওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। বিশ্বে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনাম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2024 সালের রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ডিবি কার্যালয় থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তার বক্তব্যে সন্দেহ আর সমালোচনার ঝড় ওঠে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে এমন অভিযোগ করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন অন্যরা। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে নাজমুস সালেহির প্রতিবেদনে। 5 সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানাচ্ছিলেন আটক থাকা সমন্বয়করা। হাত বেঁধে চোখ বেঁধে জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায় নিচে নামায় মারে। ডিবি অফিসে চাপ দিয়ে একটা ভিডিও বার্তা তারা বের করেছিল, যদিও আমরা জানতাম না যে এই ভিডিও বার্তাটা মিডিয়ায় দেখানো হবে, বাট
মূল লক্ষ্যটা সবসময় এটাই ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে স্থগিত করা। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে সে সময় প্রচার করেন অন্য সমন্বয়করা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। আমাদের সিদ্ধান্ত আগে ছিল যে সমন্বয়কদের মধ্যে থেকে যদি 100 জনকে গ্রেপ্তার করে যায় আমাদের পরবর্তী লেয়ারগুলোর প্রস্তুত ছিল। ওই সময় আসলে আন্দোলনটা সারা দেশে এমনভাবে ছড়িয়ে গেছে, এখন কেউ এসে যদি আন্দোলন স্থগিত ঘোষণা করে আমরা জানতাম যে আসলে এটা কখনো বন্ধ হবে না। আমাদের তার পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ আলটিমেটলি সে সময় ছিল না, কারণ এবার যদি হাসিনা কোনোভাবে বেঁচে যাইতে পারে তাহলে আমাদের মৃত্যু 100% নিশ্চিত, লাশও পাওয়া যায় না, ব্যাপারটা হচ্ছে ওরকম। 28 জুলাই সকল অংশীজনের সঙ্গে পরামর্শ করে ঢাকার 8টি স্পটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। 8টা স্পট খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই যে গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা জমায়েত করতে পারি তাহলে মনে হচ্ছে আমরা আমাদের মনে হচ্ছে যে ল্যাকিংসগুলো ছিল আমরা কি কাটিয়ে উঠতে পারবো। সরকার কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে ডিসপার্স করতে চাই। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। ডিবি কার্যালয়ে আটক থাকা অবস্থায় ছাত্র সমন্বয়করা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলে তখন থেকেই অভিযোগ উঠে জোরপূর্বক আদায় করা হয়েছে স্বীকারোক্তি। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন, এই ঘটনার পর জনমনে আরও বেশি ক্ষোভের সঞ্চার হয়, ত্বরান্বিত হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস তালিহি, সময় সংবাদ, ঢাকা। 3 শর্তে লাইসেন্স ফিরে পাওয়ায় আজ থেকে আদ্দিন হাসপাতালে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছি তার কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর আদ্দিন হাসপাতালে। এই জায়গাটায় সকাল থেকেই রোগীদেরকে আমরা আসতে দেখেছি, যদিও রোগীর সংখ্যা কিছুটা কম। কর্তৃপক্ষ যেটা বলছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়বে এবং একই সঙ্গে অনেকেই জানে না যে আজকে থেকেই এই হাসপাতালটি তাদের কার্যক্রম শুরু করেছে। কার্যক্রম পুরোদমে শুরু করলেও রোগীর সংখ্যা কম থাকলেও তারা সেটা নিয়ে চিন্তা করছেন না। তারা জানেন যে তারা যারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের রোগীর সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এবং আমরা সেটা দেখতে পেয়েছি। ভোরবেলা আমরা যখন এসেছি তখন থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন করে রোগীর সংখ্যা আসছে এবং পরবর্তীতে এখন যখনই বেলা বাড়ছে তখনই আমরা রোগীর সংখ্যা বাড়তে দেখেছি। গত 17 মে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় এই হাসপাতালটির লাইসেন্স বাতিল করে সরকার এবং গতকাল সোমবার সরকার স্বাস্থ্য অধিদপ্তর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় যে এই হাসপাতালের লাইসেন্সটি পুনরায় তদন্ত সাপেক্ষে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে 3টি শর্ত, সেজন্য যে 3টি শর্ত তাদেরকে মানতে হবে। দ্য মেডিকেল লাইসেন্স, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ 1982 এর নির্দেশনা প্রতিপালন, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং কর্তৃপক্ষ যে কোনো শর্ত পালনে ব্যর্থ হলে এই লাইসেন্সটি আবারও বাতিল করবে। এইরকম 3টি শর্ত দিয়ে তারা সরকার আবারও সেই লাইসেন্সটি তাদেরকে ফিরিয়ে দিয়েছে। মগবাজারের এই আদ্দিন হাসপাতালে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছিলাম যে কর্তৃপক্ষ এখনও তাদের সেই যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের রোগীর সংখ্যা বাড়বে এবং রোগীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের প্রত্যাশা হচ্ছে এই ধরনের ঘটনা যেন আবারও পুনরায় না ঘটে। এই ছিল মগবাজার থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আদ্দিন হাসপাতাল থেকে। রাজধানীর মানিকদি এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে ওই গুলির ঘটনা ঘটে। স্বজনরা জানান, মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র মোহাম্মদ করিম মাঝরাতে মশার কয়েল কেনার জন্য দোকানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মানিকদি আমতলা এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেন চিকিৎসকরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে কিছুক্ষণ পর সংসদ ভবনে যাবেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু,
আমি এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন ভবনে, কারণ গতকালই নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ সকাল 11টার সময় স্পিকারের সাথে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার সহ নির্বাচন কমিশন সচিব। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। গাড়িগুলো প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারের যে গাড়ি সেগুলোও কিন্তু প্রস্তুত করা হয়েছে স্পিকারের সাথে দেখা করতে, কারণ এটা নিয়ম অনুযায়ী যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সাথে দেখা করতে হয়, সেই অনুযায়ী তারা তফসিলের আগে এই স্পিকারের সাথে দেখা করবেন। যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার এই মুহূর্তে কায়সার কামাল রয়েছেন, তার সাথে দেখা করে সার্বিক বিষয় নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলার পরেই তারা নির্বাচন কমিশনে আসবেন এবং পৌঁছানোর পরেই মূলত তফসিল ঘোষণা করবেন। আপনারা জানেন যে গত শুক্রবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি তার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। সেই অনুযায়ী যে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পদত্যাগ থেকে 90 দিনের মধ্যেই এই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে সংবিধান অনুযায়ী, এবং সেই সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত আজ নির্বাচন কমিশন স্পিকারের সাথে দেখা করতে যাবেন এবং সেখানে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে তারা কথা বলবেন, জানতে চাবেন এবং তাদের যে প্রস্তুতি এবং নির্বাচনের তফসিল কবে নাগাদ দিবেন সেই বিষয়টিও স্পিকারের সাথে তারা মূলত আলোচনা করবেন। আলোচনার পরে সিদ্ধান্ত নেবেন যে সেখান থেকে ফিরে এই তফসিল দিবেন কি দিবেন না নির্বাচন কমিশনে। আমার কাছে এই ছিল সবশেষ এখানকার তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন থেকে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগড়, তিস্তা ও করতোয়া নদী তীরবর্তী প্রায় 45টি এলাকায় তীব্র ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে শত শত বিঘা জমি ও বাড়িঘর। সেই খবর জানাতে গাইবান্ধার ফুলছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। বিপ্লব, গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করলেও গেল 4 দিন থেকে কমছে, কিন্তু পানি কমলেও কিন্তু যে এই যে ভাঙন, নদী ভাঙন, সেই নদী ভাঙন কিন্তু থামছে না। গাইবান্ধার তিস্তা, করতোয়া, ব্রহ্মপুত্র নদের কিন্তু 40টি স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। এই যে অব্যাহত ভাঙন, এই ভাঙনে কিন্তু প্রতিদিনই বাড়িঘর এবং আবাদি জমি বিলীন হচ্ছে। আমি যে জায়গাটিতে রয়েছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া এলাকায়। এই এলাকায় কিন্তু এখন যেখানে সেখানে কিন্তু 1 সপ্তাহ আগেও প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ছিল, কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু 1 সপ্তাহের যে তীব্র নদী ভাঙন, এই নদী ভাঙনে কিন্তু বিলীন হয়েছে। এই অবস্থা কিন্তু শুধু এই কঞ্চিপাড়ার না, প্রায় জেলার 40টি এলাকার এই যে ভাঙন, এই ভাঙনে নদীঘর, বাড়িঘর বিলীন হলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় 10 থেকে 15টি স্থানে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করলেও বাকি স্থানগুলোতে কিন্তু এখনও কাজ শুরু করতে পারেনি। পাশাপাশি এই যে ভাঙনে প্রায় শতাধিকের বেশি পরিবার কিন্তু বাড়িঘর হারিয়ে তারা একেবারে খোলা আকাশের নিচে রয়েছে। তারা যেটি অভিযোগ করছে যে এইভাবে নদী ভাঙন অব্যাহত থাকলেও বাড়িঘর, আবাদি জমি বিলীন হলেও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি কর্ণপাত করছেন না, সেই ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। পাশাপাশি যে শতাধিক পরিবারের বেশি পরিবার কিন্তু খোলা আকাশের নিচে তারা রাত যাপন করছেন, কিন্তু প্রশাসন যেটি সহযোগিতা, সে সহযোগিতাও কিন্তু করেননি। কোনো রিলিফ বা ত্রাণ কিন্তু এই সকল দুর্যোগ প্রবণ মানুষের মাঝেও আসেনি। আমরা দেখছি যে প্রতিদিন এই সব নদী পাড়ের মানুষজন বাড়িঘর তারা সরিয়ে নিচ্ছেন, তারা নিরাপদ স্থানে যাচ্ছেন, তাদের সহায় সম্বল বাঁচানোর জন্য কিন্তু তাদের বাড়িঘর খুলে নিয়ে যাচ্ছেন এবং নদী তীরবর্তী এলাকায় তারা ছুটছেন। তো এই ছিল গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পার থেকে ভাঙনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে। উদ্বোধনের পর থেকে অচল রেলের ইঞ্জিন ঘোরানো টার্ন টেবিল। লালমনিরহাটে প্রায় 1/2 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্ন টেবিল এখন ময়লা, কচুরিপানা আর পানিতে ডুবে আছে। অচল হয়ে পড়ে থাকা এই প্রকল্প এখন অবহেলা আর অব্যবস্থাপনার প্রতীক। সুফিয়ান আল হাসানের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট।
ময়লা পানি আর কচুরি পানায় ঢেকে যাওয়া এই স্থাপনাটি একসময় ছিল দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে ট্রান টেবিল। উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলে রেল ইঞ্জিন ও কোচ ঘোরানোর দীর্ঘদিনের জটিলতা দূর করা, সময় ও অর্থ সাশ্রয় করা। কিন্তু প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি উদ্বোধনের পর থেকেই যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়ে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে নির্মিত হয় আধুনিক এই টার্ন টেবিল। প্রায় 30 বছর আগে বিকল হয়ে যাওয়া ব্রিটিশ আমলের টার্ন টেবিলের বিকল্প হিসেবে এটি নির্মাণ করা হয়। পরীক্ষামূলকভাবে চালানোর পর 2025 সালের 26শে মে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এরপরই ধরা পড়ে অটোমেশন ব্যবস্থার বড় ধরনের ত্রুটি। রক্ষণাবেক্ষণের অভাবে এখন টার্ন টেবিলের চারপাশে জমে আছে বৃষ্টির পানি, জন্মেছে কচুরিপানা, নষ্ট হয়ে গেছে স্বয়ংক্রিয় মোটর। পুরো প্রকল্পটি যেন মশা আর ব্যাঙের ছোট্ট জলাশয়ে পরিণত হয়েছে। নিরাপত্তার কারণে সিলগালা করে রাখা হয়েছে টার্ন টেবিলের নিয়ন্ত্রণ সুইচও। রেয়ার সাইডে যখন থাকি তখন আমাদের অনেক সময় সিগন্যাল দেখা যায় না ইঞ্জিন সামনে থেকে, সেই ক্ষেত্রে আমরা সিগন্যালটা দেখতে একটু কষ্ট হয় এবং কি পয়েন্ট দেখতেও কষ্ট হয়। আমি যখন ঢাকা থেকে একটা লোকোমোটিভ এখানে নিয়ে আসবো, সেখানে আমি সময় পাবো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। আমরা তো পার্বতীপুর যে ওই লোকোমোটিভ ঘুরে নিয়ে আসার মতো সেই সময়টা তো পাবো না। রেলওয়ে প্রকৌশলীদের মতে নির্দিষ্ট সময় পর ইঞ্জিন ও কোচ ঘুরিয়ে না দিলে চাকার একদিকে অতিরিক্ত চাপ পড়ে, ফলে দ্রুত ক্ষয় হয়। এছাড়া চালকের কেবিন সামনে না থাকলে রেল লাইন ও সিগন্যাল পর্যবেক্ষণেও সমস্যা তৈরি হয়। টার্ন টেবিল অচল থাকায় প্রতি 2 থেকে 3 মাস পর পর লালমনিরহাটের ইঞ্জিন ও কোচ ঢাকার কমলাপুরে নিয়ে ঘুরিয়ে আবার ফিরিয়ে আনতে হচ্ছে। এতে অতিরিক্ত জ্বালানি, সময় ও অর্থ ব্যয় হচ্ছে রেলওয়ের। আমরা এটা চেষ্টা করছি যাতে এটাকে আরও স্ট্রেনথেনিং করা যায় অথবা ম্যানুয়ালি লোকোমোটিভ ঘোরানো যায়। 3000 সিরিজ লোকোমোটিভের অ্যাক্সেল লোড বেশি থাকায় সেগুলা ঘোরানো একটু রিস্ক, কারণ মোটর সেটার ক্যাপাসিটি নিতে পারে কিনা একটু সন্দেহ আছে। ডিএমইকে বলেছি মোটরের ক্যাপাসিটিটা বাড়িয়ে নিতে, যার ফলে আমরা এটা দিয়ে সব ধরনের লোকোমোটিভ টার্ন টেবিলে ঘোরাতে পারবো। অটোমেটিক টার্ন টেবিল নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী 2024 সালে রেলপথ মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবক সম্মাননা সহ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছিলেন। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। আকাশসীমা প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনায় কর্মদক্ষতা বৃদ্ধি নিয়ে সেমিনার আয়োজন করল বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার ঢাকা সেনানিবাসে বিএএফ বাসার ঘাঁটিতে আয়োজিত সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিমান বাহিনী প্রধান জানান, বর্তমান যুগে জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান অনুষঙ্গ আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। দেখছেন সময় সংবাদ। আজ থেকে বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি আজকে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণের পরে হাফিজউদ্দিন আহমেদ কিন্তু এই বঙ্গভবনে প্রবেশ করতে যাচ্ছেন এবং তার যে আজকের প্রথম কার্যক্রম অর্থাৎ কর্মসূচিগুলো যদি কথা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু তাকে গার্ড অব অনার দিয়ে সেই বঙ্গভবনে তাকে আমন্ত্রণ জানানো হবে এবং এরপরে কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে এই অফিসে বরণ করে নেওয়া হবে এবং এরপরে তিনি এখানকার যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কিন্তু সাক্ষাৎ করবেন। তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এরপরে গিয়ে তার দাপ্তরিক যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি করবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর পাশাপাশি কাজ শেষে কিন্তু আমরা যেমনটা জানি যে এই বঙ্গভবনের ভেতরের যে বিভিন্ন স্থাপনা বা দরবার হল রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে প্রায় 1:30 নাগাদ অর্থাৎ জোহরের নামাজে আদায় করে এরপরে কিন্তু তিনি বঙ্গভবন ত্যাগ করবেন বলে আমরা যেমনটা জানতে পেরেছি। আমরা যেমনটা জানি যে এই ঘটনায় অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি পদত্যাগের পরে কিন্তু এই রাষ্ট্রপতির দায়িত্ব কে নেবেন সে নিয়ে কিন্তু বেশ গুঞ্জন ছিল। সেই গুঞ্জনের পরেই কিন্তু গত 24শে জুলাই
সেই প্রজ্ঞাপনের মাধ্যমেই কিন্তু এই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বর্তমানে যিনি স্পিকার, অর্থাৎ স্পিকারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম রীতি অনুযায়ী কিন্তু স্পিকারের দায়িত্ব নিয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, এবং এর পরবর্তীতে 90 দিনের মধ্যে অর্থাৎ যেই ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী কিন্তু পরবর্তী যিনি রাষ্ট্রপতি হবেন তার সেইটিকে আসলে নির্বাচন করা হবে এবং নির্বাচিত করা হবে বলে আমরা যে বিষয়টি জানি। যেমনটা বলছিলাম যে গত 24শে জুলাই কিন্তু রাষ্ট্রপতি যে দায়িত্ব অর্থাৎ স্পিকার তার স্বাক্ষরিত পদত্যাগ জমা দেন এবং তারপরে কিন্তু আসলে তিনি অসুস্থতার কথা উল্লেখ করেন এবং এরপরে পরবর্তী সময়ে কিন্তু হাফিজউদ্দিন আহমেদ এই দায়িত্ব নেওয়ার পরে আমরা যেমনটা জানি যে আজকে প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে অফিস করতে যাচ্ছেন এবং তাকে আমন্ত্রণ জানাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো আমাদের দেখতে পাচ্ছি ঘোড়া এবং সেই বিশেষ একটি দল বা বিশেষ একটি টিমকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং নিরাপত্তাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে এই বঙ্গভবন এলাকায়। এবং এর পাশাপাশি যেমনটা বলছিলাম যে আজকের যে তার কার্যক্রম অর্থাৎ প্রথমে কিন্তু বঙ্গভবনের ভেতরে প্রবেশের পরে তিনি কিন্তু এই গার্ড অফ অনার অর্থাৎ গার্ড অফ অনার দিয়ে কিন্তু হচ্ছে যে তাকে বরণ করে নেওয়া বা আমন্ত্রণ জানানো হবে এবং এরপরে দেখা যাচ্ছে তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হবে। তো সব কিছু মিলিয়ে যেহেতু আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু তিনি এই বঙ্গভবনে প্রবেশ করার কথা রয়েছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়েই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনের সামনে থেকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন সিইসি। আজ থেকে বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন। আলোচিত ইকরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা সেনা হেফাজতে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা জানালো আইএসপিআর। ট্রাইব্যুনালে চলছে বিচার প্রক্রিয়া। এবং নিম্নমান বাড়তি বই ছাপানো ও উৎসাহ ভাতার নামে হরিলুট। এনসিটিভিতে 17 বছরে 2,711 কোটি টাকার অনিয়ম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল সময় সংবাদে। এরপরে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। মনির, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।